হাই এভরিওয়ান। এখন গুড মর্নিং বলা যাবে না, কারণ এখন ঘড়িতে বাজছে সন্ধে 7:15। আমি এইমাত্র জাস্ট একটা ভিডিও আপলোড করলাম। এই মনে হয় প্রথমবার এরকম সন্ধেবেলাতে ভিডিও দিলাম, তাও এতটা লেট করে। আসলে গতকালকে আমি ফিরেছি, সেটা তোমরা জানোই। গতকাল থেকে ফেরার পর থেকে, মানে যতটুকু তোমরা দেখেছো তারপর থেকে আমার কোনো কিছু আমি ভিডিও করিনি। আজকে সারাটা দিনও আমি কোনো কিছু ভিডিও বানাইনি। বাঙালির হাত নিচলতা থাকতে পারে না। তোমার সাথে কথা বলতে বলতে আংটিটা এইভাবে খুলছিলাম, খুলতে খুলতে উড়ে চলে গিয়েছিল। যাই হোক, তো মানে মন মেজাজ সবই আর কি খারাপ। অশ্মির বাবা বাড়িতে থাকলে তবুও না হয় মানে মনটা একটুখানি ডাইভার্ট হয়ে যায়, কিন্তু কি বলবো, কিছু তো করার নেই। ফিরেছি কালকে, ফিরে আজকে সারাদিনে যেমন নর্মাল লাইফে কাজকর্ম থাকে শ্বশুর বাড়ি, প্রত্যেকটা মেয়েকেই সকালে মানে মানে কি বলবো, পা দেওয়া মাত্রই তোমাকে কাজ করতে হয়। আমিও তার অন্যথা নই। তো কাজ 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 চলছে, কাল থেকেই চলছে, আজকেও সারা দিনটা চলে গেছে। তো সেই জন্য জানো, আমার না কোনো ভিডিও বানাতে ইচ্ছে করছিল, না ভিডিও এডিটিং করতে ইচ্ছে করছে, কোনো কিচ্ছু করতে ইচ্ছা করেনি। মানে যে কাজগুলো না নইলে নয়, যেগুলো করতেই হবে সেগুলো করেছি। আর এখনো পর্যন্ত জানো, মানে ওইদিকে তোমার ট্রলিটা, ব্যাগ, সাইড ব্যাগ, মানে আমি একটাও ব্যাগ থেকে জামা কাপড় বার করিনি। মানে যেমনভাবে আর কি প্যাকিং করে নিয়ে এসেছি তেমনভাবেই আর কি প্যাকিং করে ওইভাবেই রাখা আছে। যখন যেটা দরকার পড়ছে, যেমন ধরো চিরুনি, আর এটা ওটা দরকার পড়ছে, তখন ব্যাগ থেকে বার করছি, দিয়ে তারপর সেটা হয়তো একটা দুটো রেখেছি, সেটা খুবই সামান্য। মানে যা সমস্ত কিছু আছে তার হয়তো 1%ও না। তো যাই হোক আর কি, কোনো কিছুই ভালো লাগেনি, মন মেজাজ খুবই খারাপ। আবার মাকে বারবার ফোন করছি, মানে আমি এই কাল থেকে এসে থেকে যে কতবার ফোন করেছি আমার বাড়িতে, অনেকবার ফোন করেছি। আর মা ততবার, মা তো বুঝবেই, মা ততবারই বলছে তুই একা নোস সুমনা, আমরাও যখন তোর মতো বয়সে ছিলাম, আমরাও যখন ফিরতাম আমাদেরও প্রচুর মন খারাপ হতো, আমরা লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। তখন তো ফোন থাকেনি, এখন তো তবু ফোন আছে, তুই মন খারাপ করছে তুই ফোন করছিস, চাইলে ভিডিও কল করেও দেখতে পারবি। তো সবারই আর কি ওই একই দিন একই ফেজ গেছে, সেটা আমারও যাচ্ছে। তো সারাদিন মন মরা হয়ে কেটেছে, কোনো কিছু ভালো লাগেনি, কোনো কিছু ভিডিও কোনো কিছু করিনি। তো ভাবলাম, আজকে ভেবেইছিলাম যে ভিডিও দেবো না, তারপরে ভাবলাম দিয়েই দিই, কারণ সারাদিন সেভাবে তোমাদের কোনো কমেন্ট আসেনি। মানে আজকের দিনটা বেসিক্যালি খুব বাজে গেছে, যাই হোক আর কি। তো যাই হোক, এখন আমার কিছু টুকটাক কিছু কাজকর্ম রয়েছে। অস্মি বিকালবেলায় খেলতে গিয়েছিল, তারপরে এসে ওকে খাওয়ালাম, মা আমি একটুখানি খেলাম, সন্ধ্যাবেলায় টিফিন করলাম, ওকে একটুখানি পড়ালাম, ভিডিও আপলোড করলাম। এরপরে ভাবলাম যে এই কাজগুলো করতেই হবে, কারণ পায়ে পায়ে ঘুরছে আর কি ব্যাগপত্রগুলো, এগুলো তো সব ঠিকঠাক জায়গায় করতে হবে। চলো, অনেক বক বক করেছি। কাজকর্মগুলো সন্ধ্যা থেকে আমি কি করছি না করছি এটাই একটুখানি ছোট্ট ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করি। বুঝতেই পারছো এখন মেন্টালি আমার যে সিচুয়েশন, মানে খুবই খারাপ আর কি, একদম ভালো লাগছে না। অস্মিও কাঁদছে, জানো, অস্মিও প্রচন্ড পরিমাণে কাঁদছে, কি আর বলবো। বেশ কয়েকদিন আগে, মানে বলতে পারো আমার বাবার বাড়ি যাবার আগে, তোমাদের মধ্যে কেউ কেউ একজন বা দুজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি তো শুধু সারা দিনে কি করছো না করছো সেটুকুই শেয়ার করো, এরপর বিকেলের পর থেকে বা সন্ধে থেকে রাত পর্যন্ত তুমি কি করো সেটা একদিন দেখিও। আমারও ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর করব করে আর করা হয়ে ওঠেনি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা তার কিছু ঝলক দেখতে পাবে এবং একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে যাবে আমার এই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সময়টা ঠিক কিভাবে কাটে। জানো তো, যখন গোছাই ব্যাগে করে যখন সমস্ত জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, ভীষণ আনন্দ করে নিয়ে গেছিলাম, কিন্তু এই যতবারই আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরি, ঠিক ততবার এই সমস্ত জিনিসপত্র ব্যাগ থেকে আনপ্যাক করতে আমার ভয়ানক বিরক্ত লাগে। এতটাই বিরক্ত লাগে, মানে আমি তোমাদেরকে কি বলবো, ভীষণ বিরক্তির একটা কাজ। আর গতকালকে কিন্তু, আজকে যেমন সারাদিনটা কাজের মধ্যে দিয়ে গেছে, প্রচুর একটা হেকটিক ডে গেছে, মনটাও ঠিক নেই, আর মন ঠিক না থাকলে শরীরটাও সেরকমভাবে সাথ দেয় না। আর তাছাড়া দেখো, সারাদিন মানে বাড়িতে যে কয়েকটা দিন ছিলাম আমার বাবার বাড়িতে, প্রায় 2 সপ্তাহ, গায়ে হাওয়া লাগিয়েই বলতে পারো ঘুরে বেরিয়েছি, সেরকম কোনো কিছু কাজ আমি করিনি। তারপরে এখানেতে এসেই হঠাৎ করে এত কাজ করছি, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। এখানে থাকতে 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 আবার আমার শরীরটা সয়ে যাবে, যেমন ওখানে থাকতে থাকতে শরীরটা
একদম অলসতা কুঁড়েমিতে ধরে গিয়েছিল। তাই হঠাৎ করে এতটা প্রেশার পড়েছে পায়ে হাতে, মানে পুরো শরীরে আমার ব্যথা। কিন্তু আমার কিছু করার নেই, এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তাই ওই ব্যাগটা থেকে, মানে ওই লাল ব্যাগটা থেকে যত জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড় মানে বার করিয়ে দিলাম। যতই ভয়ানক বিরক্তির কাজ হোক, যত যাই হোক, করতেই হবে, কিচ্ছু করার নেই। তো যেগুলো তোলা জামা কাপড় সেগুলো মানে সবই বলতে পারো আমার মা ওয়াশ করে দিয়েছে, ওয়াশ করার সেরকম কোনো কিছুই নেই। তো সেই জন্য ব্যাগ থেকে বার করি একদম ডিরেক্ট আমি আলমারিতে ভরে দিলাম। প্রত্যেকবার এরকমই হয়। আজকে আমার বাড়িতে কাজের দিদি আছে বলে এমনটা নয়, যখন কাজের দিদি থাকতো না তখনও মা এই সেম কাজই করতো। যদিও আমি বলেছি যে বাড়িতে বা এর আগের বাড়িতেও যে তোমাকে ওয়াশ করতে হবে না, আর বাড়ি ফিরে তো আমাকেও করতে হবে না, দিদি আছে দিদি করে দেবে। কিন্তু মা তো মাই হয়, মা কি আর আমার কথা শুনবে? সে তার মতো কাজ করে দিয়েছে। তো সেই জন্য আমারও কাজটা ইজি হয়ে গেল। ব্যাগ থেকে বার করি, ওই টুকটাক একটুখানি অগোছালো ছিল, একটুখানি গুছিয়ে নিয়ে সমস্ত কিছু আলমারির মধ্যে ভরে দিলাম। গতকালকে রাত্রের ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে আমার রান্নার জায়গাটা, মানে যেখানে আমি মাটির উনানে রান্না করি সেই জায়গাটার কি বিভৎস খারাপ অবস্থা হয়েছে। আজকে মোটামুটি সকালে রান্না বান্না কমপ্লিট করার পর, মানে দুপুরে কমপ্লিট করার পর কিছুটা গুছিয়েছি, তো এত ধুলো মানে তোমাদেরকে আমি কি বলবো। মানে আগের দিনে আমি ফিরে শ্যাম্পু করেছিলাম, আজকেও মনে হচ্ছিলো শ্যাম্পু করতে হবে, কিন্তু দুদিন আর পরপর শ্যাম্পু করলাম না, কারণ এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই শরীরটা খারাপ। মানে এত ধুলো আজকে আমি মেখেছি, আমি আর কি বলবো। যাই হোক, তো আজকে অনেকটা কাজ এগিয়েছি, গুছিয়েছি, তো সেই জন্য শরীরটা একটুখানি টায়ার্ডও রয়েছে। এই যে আমার জবরজঙ্গলে আলনা, যতবারই গোছিয়ে রাখার চেষ্টা করি ততবারই আমি ব্যর্থ হই, তবুও কিছু করার নেই। তবে প্রত্যেকটা জিনিসকে জিনিস যে আমার কাছে আছে, এবং তোমরা তো জানোই যে বিয়ের পর থেকে আমার ছুঁচটাও কিন্তু আমার নিজের কেনা। তো সেহেতু আমার প্রত্যেকটা জিনিস হিরে থেকে জিরে, মানে ছোট থেকে মানে যত ক্ষুদ্রই হোক তার থেকে যত বৃহত্তর যে সমস্ত জিনিসপত্রগুলো আমি ইউজ করছি দেখতে পাও তোমরা, সেই সমস্ত কিছুই আমার নিজের বিয়ের পর কেনা, সে তো তোমরা জানোই। তো সেই জন্য এই আলনাটাকে নিয়ে আমি যতই খারাপ কথা বলি না কেন, এই আলনাটা একসময় কেনার জন্য আমি ছটফট করেছি। তো একদিকে তো অগোছালো দেখতে লাগে বলে আমার তো খারাপ লাগে, কিছু করার নেই। কিন্তু আবার ভাবি না থাকার যখন ছিল না তখন সুমনা তুই কীরকম ছটফট করেছিস সেই আলনাটাকে কেনার জন্য। যাই হোক, এখন যেহেতু শীতকালটা প্রায় শেষের দিকেই, আর যেহেতু গরম পড়তে আরম্ভ করেই দিয়েছে, তো শীতের জামা কাপড়গুলো আর সেইভাবে পরা হচ্ছে না, মানে যেগুলো মোটা, যেগুলো ভারী শীতে কনকনে শীতে পরার জন্য, তো সেইগুলো আলনা থেকে সরিয়ে এই যে লাল রঙের যে ড্রামটা, তো এর মধ্যে আর কি ভরে দেবো সেটাই ঠিক করেছি। তাই যেগুলো আর কি ভারী শীতের জামা কাপড় সেগুলো আলনা থেকে সরিয়ে দিলাম, আর বাকি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, তো যেগুলো ব্যাগ থেকে আর কি বার করলাম, তো সেগুলো আর কি সুন্দর করে সাজিয়ে দিলাম। আমি আমার আলনাটাকে যেন পাট করে সাজিয়ে রাখার চেষ্টা করি, মানে একটা পার্টে শুধু প্যান্টই থাকবে, একটা পার্টে শুধু অস্মির হাফ প্যান্ট ফুল প্যান্ট থাকবে, আর একটা পার্টে অস্মির ছোটো ছোটো জামাগুলো থাকবে, একটা পার্টে বড় বড় জামাগুলো থাকবে, মানে এইরকমভাবে সাজানোর চেষ্টা করি। তাহলে কি হয় জানো, আমি মানে চোখ বন্ধ করে মানে খুঁজে নিতে পারি যে কোথায় কোন জিনিসটা আমার আছে। তো এইভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। একটা পার অস্মির বাবার জামা কাপড়, আবার অস্মির বাবার জামা কাপড়ের ক্ষেত্রেও কিন্তু সেম, একদিকে গেঞ্জি থাকে, একদিকে ওর হাফ প্যান্ট থাকে, একদিকে ফুল প্যান্ট থাকে, একদিকে জিন্স থাকে। আমার জামা কাপড়ের ক্ষেত্রেও কিন্তু সেম, একদিকে আমার শাড়ি থাকে, একদিকেতে আমার মানে কি বলবো, রেগুলার যে সমস্ত জামা কাপড় পরি সেগুলো থাকে। মানে এইভাবেই আমি পাট করে আলনাটাকে গোছাই। যতই গুছিয়ে রাখার চেষ্টা করি ততটাই মেশি হয়। আসলে মেশিটা কেন লাগে জানো তো, আসলে প্রত্যেকজন মানে আমাদের তিনজনের জামা কাপড় তো সমান নয়, মানে ছোটো ছোটো যে জিনিসই আর কি বেশি আর কি অস্মির, তো সেই জন্য সেগুলোকে মানে বড় জিনিসগুলোকে একটু বড় করে ভাঁজ করে সুন্দরভাবে ভাঁজ করে রাখলে অতটা দেখতে খারাপ লাগে না। কিন্তু যেহেতু অস্মির ছোটো ছোটো জিনিস, তাই এই একটার পর একটা ভাঁজ করে এখন দেখো গোছাচ্ছি। আবার সকাল থেকে জিনিসপত্র নিয়ে টানাটানি করব, অস্মি আবার গোছানো বাগানো হয়েছে, সে একটুখানি ঘেটে ফেলবে, তো সব মিলিয়ে আর কি ঘেটে খাওয়া হয়ে যায়। আর এখন যে জামা কাপড়গুলো আমি গোছালাম বাইরে থেকে নিয়ে এলাম, এগুলো সকালবেলাকার কি ওয়াশ করা রয়েছিল, শুকিয়ে গিয়েছিলো, বিকালবেলায় আমি তুলে নিয়ে এসে রেখেছিলাম। তাই ভাবলাম জামা কাপড়ই যখন গোছাচ্ছি একেবারে গুছিয়েই নিই। প্রত্যেক দিন কিন্তু আমি তাই করি, তবে এক একদিন যেদিন হয়তো শরীর সাথ দেয় না সেদিন তোমরা দেখেইছো পশ্চিম দিকের ঘরেতে ওখানেতে জমা করে রেখে দিই, যখন মনে হয় তখন গুছিয়ে নিই।
যাই হোক, কালকে যখন ফিরেছিলাম প্রচুর ধুলো ছিল, তো সমস্ত মানে বেডশিট থেকে শুরু করে পিলো কভারগুলো অস্মির আমার, তো সেই সমস্ত কিছু ওয়াশ করতে দিয়েছিলাম আজকে সকালবেলায় দিদিকে। সেইগুলোই আর কি, মানে পিলো কভারগুলো পরিয়ে নিচ্ছি, অস্মি এদিকে খেলা করছে। অস্মির বাবা যে মাঝখানে একবার এসেছিল, তো অস্মির জন্য না দুটো নতুন খেলনা নিয়ে এসেছে, ওই খেলনাগুলোই এখনও খেলা করছে। এই খেলনাগুলো যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তখন অস্মির বাবা নিয়ে গিয়ে মানে অস্মিকে মামার বাড়িতেই আর কি দিয়েছিল। তো মা বললো খেলনাগুলো তুই নিয়েই যা। আসলে আমি রেখেই আসতে চাইছিলাম যে খেলনাগুলো রেখে যাই, এখানে আসার পর তারপরে ও খেলবে। কিন্তু দেখো ভাগ্যিস নিয়ে এসেছি। অস্মি কেমন কি সুন্দর ঘরেতে আসার পর খেলা করছে। আসলে এখানে তোর প্রচুর খেলনা, আবার কিছু কিছু খেলনা আমি ওর মামার বাড়িতেও রেখে আসি। আবার মানে প্রথম যখন আমি অস্মিকে নিয়ে আমার বাবার বাড়ি যেতাম না, দুটো একটা সফট টয়েস কিন্তু আমি নিয়ে যেতাম অস্মির খেলার জন্য, কিন্তু তখন ও ছোটো ছিল। এখন তো ম্যাক্সিমাম সময় ও খেলনা নিয়ে খেলে না, এখন তো চারিদিকে ঘুরে বেড়ায়, সে তো তোমরা জানোই। সেটা এই সুলতানপুরই হোক আর মঙ্গলপুরই হোক আমাদের পাড়াটাকে পুরো মাতিয়ে এসেছে জানো। আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ মানে এখন যখন অস্মি এই বাড়িতে, আমার মা সকালে ফোন করেছিল, সকালবেলায় নাকি অস্মির বন্ধুরা অস্মিকে ডাকতে গেছে যে কোথায় গেছে অস্মি, এবং আমাদের পাড়ার সবাই মাকে জিজ্ঞাসা করছে সে কোথায়, সে কোথায়। সে যেখানেই থাকে সেই জায়গাটাকে পুরো মাতিয়ে রাখে। অস্মি এখানে ওর ওই পুতুলগুলোকে, নতুন পুতুলকে, মানে একটা ওর ভাই আর একটা হচ্ছে ওর এমনি ক্যাট কার্টুন যাকে বলে, তো ওকে শোয়াবে কাঁথা পেতে, কিন্তু ও ধার দিয়ে চলে যাচ্ছিলো বলে আমি একটুখানি বকেছি। সেই জন্যই মহারানীর এত কান্না, কিন্তু ওদিকে ওর কান্না সামলাবো না, এদিকে আমার এত কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করব। কিছু করার নেই, কাজগুলো যদি রেখেই দিই সে তো সেই আমাকেই করতে হবে, তাই গড়িমসি করে কোনো কিছু লাভ নেই। তাই মহারানীকে একটিবার বোঝাতে, একটুখানি এটা ওটা বলতে, তারপর উনি শুনলেন। ওনার সমস্ত মেডিসিনও নিয়ে গেছিলাম, তার সাথে সাথে আমারও মেডিসিন। আমার মেডিসিন বলতে ওই মাইগ্রেনের ব্যথার এটা ওটার মেডিসিন টুকটাক থাকে, কারণ এই মাইগ্রেনটা আমার যে কখন যে শুরু হয়ে যাবে আর কখন যে আমাকে মানে কষ্টে ফেলবে, আর ওষুধ যদি হাতের কাছে না পায় আমার না পুরো পুরো ছটফট করি। তো সেই জন্য আমি আগে নিয়ে যেতাম না আমার কোনো ওষুধ, কিন্তু এই মাইগ্রেনটা যবে থেকে শুরু হয়ে যায় তবে থেকে কিন্তু আমি যেখানেই যাই না কেন মাইগ্রেনের ওষুধ সবসময় আমার ব্যাগেতে থাকে। আর অস্মির যে সমস্ত ওষুধগুলো থাকে সেগুলো জায়গার জিনিস জায়গায় রাখলাম, আর আমার যে সমস্ত ওষুধগুলো সেগুলো আর কি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আসলে যখন গুছিয়ে নিয়ে যাই তখন মানে কী যে ভালো লাগে, আর আবার এই জায়গার জিনিস জায়গায় রাখছি, যে কি ভয়ানক বিরক্তির কাজ সে তো আমিই জানি। যাই হোক, সাইড ব্যাগটাকেও আর কি সাইড মানে যেখানেতে রাখি তো সেখানেতে রেখে দিলাম। আলমারির কাজ মোটামুটি আমার কমপ্লিট, চাবি দিয়ে আর এই যে কভারটাকে সুন্দর করে এখন ভাঁজ করে মানে ওই যে দড়িগুলো বা ফিতেগুলো থাকে সেগুলো আর কি বেঁধে নেব। আর জানো কিছু কিছু টুকিটাকি জিনিসপত্র, যেমন ধরো আমার ক্রিম, লোশন, এই সমস্ত জিনিসপত্রগুলো যেখানে যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো তো কাঁচের বোতলে থাকে, তো সেগুলো না আমি একটুখানি অস্মির হাতের নাগালের বাইরেই রাখি, কারণ ওই মহারানী কখন যে আমার চোখের আড়ালে গিয়ে কখন যে কী কাণ্ড করে ফেলবেন সে আমি নিজে কখনই আজও বুঝে উঠতে পারলাম না। সেটা একমাত্র উনিই জানেন আর ওনার ভগবান জানেন আর কি। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় হাতের নাগালে রাখার। আমি ভীষণ ক্লান্ত, বিশ্বাস করো ভীষণ ক্লান্ত। আর এই যে আমার মা, মানে আমার এক মা আছে আমার মঙ্গলপুরে, আর এখানে আমার আরেক মা। আমিও যখন মঙ্গলপুরেতে ক্লান্ত হয়ে যেতাম মায়ের কোলে বা মায়ের গায়ে গিয়ে শুয়ে পড়তাম, আর এখানে আমার এই মা এই শান্তিতে আমার মায়ের আর এক মায়ের কোলে, ছোট্ট কোলটায়, মানে আমার ওর কোলটার থেকে আমার মাথাটা বড়, তো ওখানেতে মানে শুলে যে আমার কী শান্তি পাই আমি কি আর তোমাকে বলবো। আমার মা আবার বলে কি যে তুমি ওখানে শো, ভালো করে শুতে পাবে। যাই হোক, মা মেয়ে দুজনে মিলে একটুখানি শোবো, কারণ আমার পায়ে ভীষণ ব্যথা, বিশ্বাস করো আমার পায়ে এত ব্যথা হচ্ছে, কারণ আমি দেখেছি আমি আমার মঙ্গলপুরেতে এত হাঁটাহাঁটি এত দৌড়াদৌড়ি করি অতটা আমার পায়ে ব্যথা হয় না, কিন্তু এখানেতে আসার পর এত কেন পায়ে ব্যথা হয়। এর জন্য আমি ডাক্তারও দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে কি না শান মানে পাকা বাড়িতে হাঁটো, পাকা বাড়িতে দৌড়াও, মানে বেশি তোমার এখানেতে হাঁটা চলাটা হয় সেই জন্যই এত পায়ে ব্যথা হয়, কিন্তু কিছু করার নেই। অনেকক্ষণ রেস্ট নিলাম জানো, প্রায় 10 থেকে 15 মিনিট রেস্ট নেওয়ার পর রান্নাঘরে এলাম, কারণ মেয়েকে খাওয়াতে হবে, আমাকেও কিছু খেতে হবে। তবে আজকে আমার খাওয়ার ইচ্ছে একদমই নেই, কারণ পুরো শরীরে আমার ব্যথা,
কিন্তু কিছু করার নেই, মেয়েটাকে তো খাওয়াতেই তো হবে। আর জানো প্রত্যেক দিন রাত্রেবেলায় বৃহস্পতিবার ছাড়া ডিম আমরা ভাজি। আর তবে এখন কিন্তু শুধু মা মেয়ে দুজনে মিলেই খাবো, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা অনেক আগে মানে প্রায় 8টা সাড়ে 8টার দিকে ওনাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়, ওনারা শুয়ে পড়েছেন। তো প্রত্যেক দিন রাত্রেবেলায় খাবারটা আমি আর আমার মেয়েই খাই, কারণ চারিদিক তখন নিস্তব্ধ, কেউ কোথাও থাকে না। আমরা মা মেয়ে খাই ধরো ওই 9টা 10-15 দিকে আমি খাবার রেডি করতে যাই, আর খেয়ে টেয়ে সমস্ত কিছু কমপ্লিট করতে আমাদের মোটামুটি 10টা মতো বেজে যায়। যাই হোক, একটুখানি ডিমটা ভেজে নিয়ে অস্মির যে সকালের খাবারটা আমি বানিয়েছিলাম সবজিটা, তো সেটাও একটুখানি গরম করে নিলাম। আজকে সকালবেলায় বানিয়েছিলাম সজনে ফুল ভেজেছিলাম। আর জানো যতদিন আর কি বাড়িতে থাকিনি ততদিন সজনে ফুলগুলো আমার জন্য কেঁদেছে, কারণ সজনে ফুল সকালবেলায় কোড়াতে গিয়ে দেখলাম পুরো চারিদিকটা সজনে ফুল বিছিয়ে পড়ে রয়েছে, তবে সব কটাই শুকনো, মানে যে কয়েকটা দিন আমি বাড়িতে থাকিনি ওই জায়গায় সজনে ফুল কেউ কোড়ায়নি। আর আমার দেখে মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল যে এতগুলো সজনে ফুল এখানেতে নষ্ট হলো। আর অন্যান্য জায়গায় অনেকেই আছে এমন যারা সজনে ফুলের জন্য ছটফট করে, বা অনেকে হয়তো কিনেও খায়, আর এদিকে এরকমভাবে নষ্ট হয়েছে। যাই হোক, সজনে ফুল ভেজেছিলাম, আর গাজর দিয়ে আলু দিয়ে ফুলকপি আর শিঙি মাছ দিয়ে একটুখানি ঝোল বানিয়েছিলাম, আর লাউ রাঙা আলু এসব দিয়ে টক করেছিলাম। তো সেটাকে একটুখানি গরম করে নিলাম। তবে রাত্রেবেলায় তো আর টকটা খাওয়া যাবে না, ওই একটুখানি ডিম ভেজে আর তরকারিটা দিয়ে খেয়ে নিলাম। তবে আজকে বললাম না আমার প্রচণ্ড পায়ে ব্যথা, খিদে সেরকম নেই, খুব অল্প পরিমাণেই খেয়েছি। কিছু বাসন, যে বাসনগুলো আমি এখন ধোবো না, সেই সমস্ত বাসনগুলো আমি বাইরেতে প্রত্যেক দিনই রেখে আসি। আগে ভেতরে রাখতাম এই রান্নাঘরের নিচের দিকে, যে সিঙ্কটা রয়েছে সিঙ্কটার নিচে। কিন্তু তোমাদের দাদাভাই একদিন আমাকে বলেছিল, সুমনা আমাদের এই রান্নাঘরে তো মা লক্ষ্মীর আবির মানে ঘোরাফেরা, বা মা লক্ষ্মীকে আমরা পুজো করি, মা অন্নপূর্ণা, তো সেহেতু এখানে এটা বাসনগুলো রাত্রেতে রেখো না, ধোয়া বাসনে রেখো, যদি রাখতেই হয় বাইরে রেখো, নাহলে তুমি রাত্রেবেলা বাসন ধুয়ে ফেলো। আগে যখন দিদি থাকতো না তখন কিন্তু আমি ধুয়েই রাখতাম, কিন্তু যেহেতু এখন দিদি রয়েছে তো সেই জন্য আর ধুয়ে রাখি না। এইদিকে যখন আমি রান্নাঘর পরিষ্কার সব কিছু করছি, ওদিকে দেখো আমার মেয়ে খাওয়ার পর নিজের মতো করে খেলে যাচ্ছে। আমার মেয়েটা এইরকমই করে জানো, কখনো কখনো কান্না করে, কখনো কখনো জেদ করে কোলে ওঠার জন্য, আবার কখনো কখনো নিজেই খেলে। এই করতে করতেই আমার মেয়ে 3 বছর বয়স হয়ে গেল, এখন ওর স্কুলে যাবার সময় হয়ে গেছে। যাই হোক, এখন মা মেয়ে ব্রাশ করে নেব। পুরো রান্নাঘরটা তো যেভাবে পরিষ্কার করলাম প্রত্যেক দিন রাত্রে ওইভাবেই পরিষ্কার করি। তবে কিছু বাসন বাইরে রেখে এসেছি, আর কিছু বাসন তো থাকে, যেমন গ্লাস, অস্মির থালাটা কাঁসার জিনিস, তো ওটাকে সারা রাত আমি ওভারনাইট রাখি না, চেষ্টা করি কাঁসার জিনিসগুলোকে ধুয়ে নেওয়ার। এবং রান্নার যে সমস্ত ওভেনের যে স্ট্যান্ডগুলো থাকে বার্নারে, তো সেগুলো ধোয়া পরিষ্কার করা, কারণ সকাল হলেই চা হবে, এটা ওটা রান্না হবে, আর তখন তো দিদি আসবে না। তাই টুকটাক বাসনপত্র যেগুলো আগে কাল সকালেই লাগবে, তো সেগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে মা আমি এখন ব্রাশ করছি। তবে ইদানিং আবার আমাদের অস্মিরানি ব্রাশটা নিজে করতে চাইছে, ভালো করে নিজে পারে না, কিন্তু তা সত্ত্বেও সে আমাকে দেবে না। বিকেলবেলা কাজের দিদি এসে যে সমস্ত জামা কাপড়গুলো ওয়াশ করে দিয়ে গেছিলেন, সেটা কিন্তু আমি সন্ধেবেলাতেই প্রত্যেক দিন মিলে দিই। কিন্তু আজকে সন্ধেবেলায় যেহেতু সব কিছু মানে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, জায়গার জিনিস জায়গায় রাখছিলাম, তাই এই ভিজে জামা কাপড়গুলোর কথা একদম ভুলে গিয়েছিলাম। তাই হঠাৎ করে চোখে পড়তেই শুতে যাবার আগে এই জায়গাটাতে মিলে দিলাম। প্রত্যেক দিনও কিন্তু আমি এইরকমই করি। এদিকে যখন টুকটাক করে মা কাজ করছে, আর ওই ফাঁকে মায়ের ওড়না নিয়ে মেয়ে এখন খেলে বেড়াচ্ছে। যাই হোক, এখন আমার বাইরে প্রায় সমস্ত কাজই কমপ্লিট। এখন অস্মিরানিকে নিয়ে ঘরে ঢুকবো, 1 বোতল জল নিয়ে বাইরের লাইট সব কিছু অফ করে চাবি দিয়ে সব কিছু করে ঘরের মধ্যে এলাম। অস্মির এরপর ড্রেসটা চেঞ্জ করবো, ওকে ডাইপার পরাবো। তবে অস্মিরও জানো পায়ে আজকে খুব ব্যথা হচ্ছে। আমিও দেখেছি জানো, অস্মি যখন মামার বাড়িতে ছিল ওখানেও তো প্রচুর দৌড়ঝাঁপ করছিল, কিন্তু ওর পায়ে ব্যথা সেরকমভাবে হচ্ছিল না। কিন্তু এখানেতে দেখো এসেছে, কালকেও ওর পায়ে ব্যথা হয়েছে, আজকেও ওর পায়ে ব্যথা হচ্ছে। আমি বুঝতে পারছি যে মাটি আর এই সানের ঘর মানে পাকা ঘর মানে কতটা খারাপ। আমারও পায়ে ব্যথা হয়, অস্মিরও পায়ে ব্যথা হয়। তো যাই হোক, একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মালিশ করে দেব। তবে জানো তো আজকে সর্ষের তেল দিয়ে মালিশ করেও কাজ হয়নি। ওকে পরেতে
এটা হয়তো তোমাদেরকে দেখাতে আমি পারিনি এই ভিডিওতে, পরে ওকে প্যারাসিটামলও খাওয়াতে হয়েছিল, মানে এতটাই পরিমাণ ওর ব্যথা হচ্ছিল। আমিও একটু জল খেলাম, ওকেও একটুখানি জল খাইয়ে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিলাম। কিন্তু জানো এই সময় আমারও ভীষণ পায়ে ব্যথা হচ্ছিল, ঠিক আমার মহারানীর মতনই। আমারও ইচ্ছা করছিল যে কেউ যদি আমার পাটা একটুখানি এইভাবে ম্যাসাজ করে দেয়, কিন্তু কে আর করবে বলো। তো ভাবছিলাম যদি খুব ব্যথা হয়, যদি ঘুম না আসে, একটা প্যারাসিটামল খাবো। এখন আমি তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, ঠিক এই মুহূর্তে আমার ভীষণ পায়ে ব্যথা হচ্ছে, ভীষণ, মানে পায়ের তলা, পায়ের ওপর প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আমি তোমাদের সাথে গল্প করার পর যদি ঘুম না আসে আমি একটা প্যারাসিটামল খাবো, তারপরেই উঠবো। নাহলে আবার তো সেই সকাল থেকে সমস্ত কিছু দৌড়ঝাঁপ আছে বলো। এত যে কেন পায়ে ব্যথা হয় জানি না, আবার পায়ের সাথে সাথে আমার আজকে হাতেও ব্যথা হচ্ছে। যাই হোক, পুরো শরীরে আজকে পুরো ব্যথায় ব্যথায় মা মেয়ে জর্জরিত হয়ে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই ভিডিওটা দেখে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেল নিশ্চয়ই যে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি ঠিক কী করি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটার মধ্যে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। আমরা মশারি খাটিয়ে শুই জানো, কারণ এতটুকু একটা বাচ্চা ওই গুড নাইটের যে অয়েলগুলো আছে বা যাই আছে, আমার মনে হয় আমার মেয়ের জন্য খুব ক্ষতিকর। তো সেই জন্য সেই সমস্ত কিছু আর কোনোদিনই ব্যবহার আমরা করি না। হ্যাঁ, কোনো লোকজন এলে, কোনো আত্মীয় স্বজন এলে তাদের জন্য অবশ্যই ব্যবস্থা আছে, আমাদের জন্য না। গুড নাইট, খুব ভালো থেকো তোমরা।